আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার রচিত হিসাব বিজ্ঞানের 500টি এমসিকিউ এর 31 থেকে আমরা আজকে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি। অর্থাৎ ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে আমরা প্রথম কয়েকটি পর্বে 30 পর্যন্ত সলভ করছিলাম। এখন আমরা 31 থেকে সলভ করব। তো আমাদের তোমরা কার্সরের দিকে লক্ষ্য রাখো যে আমাদের 31 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ট্রিপল এ কত সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে জানতে হবে আসলে ট্রিপল এটা কি, এটার পূর্ণরূপ কি এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা ব্যাখ্যার মাধ্যমেই বরাবরের মতো এটা সম্পর্কে বিস্তারিত জানব। ব্যাখ্যা: এর পূর্ণরূপ হলো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমি আবার বলি, এই ট্রিপল এর পূর্ণরূপ হলো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যাহা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে এবং কলেজের কোশ্চেন যেটা দেখছি, এখান থেকে শুধুমাত্র ট্রিপল এ এর মানে এর পূর্ণরূপটাই চাওয়া হয়েছে। এই জন্য আমি পূর্ণরূপটাও দিয়ে দিচ্ছি, সাথে এটা কত সালে প্রতিষ্ঠিত সেটাও দিয়ে দিচ্ছি। তো তোমরা এটা থেকে জাস্ট এতটুকু পড়লে মনে রাখলেই হবে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং পূর্ণরূপ কতটুকু। তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ, 1966 সাল। 32 নম্বরে যে বহু নির্বাচনী আছে সেটি হচ্ছে AICPA কত সালে প্রতিষ্ঠিত হয়। AICPA কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্যাখ্যা: আধুনিক হিসাব বিজ্ঞানের উন্নয়নের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহ হল AICPA, AAA, FASB। এই সংস্থাগুলো আধুনিক হিসাব বিজ্ঞান উন্নয়নের সাথে জড়িত। তো এখান থেকে যেভাবে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কখনো কখনো আসতে পারে আধুনিক হিসাব বিজ্ঞান উন্নয়নের সাথে জড়িত প্রতিষ্ঠান নিচের কোনটি, সেখানে ট্রিপল এও দিতে পারে অথবা তিনটি দিতে পারে এবং একটি দিয়ে দেবে কোনোটি নয়। সুতরাং তোমাদের এই তিনটাই মনে রাখতে হবে। আধুনিক হিসাব বিজ্ঞান উন্নয়নের সাথে জড়িত AICPA, ট্রিপল এ, FASB, তাই না? এই তিনটি প্রতিষ্ঠানই জড়িত প্রতিষ্ঠিত হয়। তাহলে আমাদের এখানে বলছে AICPA কত সালে প্রতিষ্ঠিত হয়। AICPA প্রতিষ্ঠিত হয় 1941 সালে। ক্লিয়ার? তাহলে AICPA প্রতিষ্ঠিত হয় 1941 সালে, যার পুনরূপ হলো AICP, এর পুনরূপ হলো আমেরিকান তো আমরা লক্ষ্য করে দেখছি এখানে যেটা আছে AICP = আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস। ক্লিয়ার? আমি আবার বলছি যে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। আপনারা কিন্তু অবশ্যই এই পুরোটা মুখস্থ করে নেবেন এবং স্পেলিংগুলো খুব সুন্দর করে দেখবেন, কারণ স্পেলিংয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা সঠিকটা নির্ণয় করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 33 নম্বরের যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা অসংখ্য পরীক্ষা আসছে এবং এখানে আপনাদের অনেক কিছু 33 নম্বরটা বুঝে পরবর্তীগুলো আপনাদের বুঝতে অনেক সহজ হবে। অর্থাৎ এখান থেকে অনেক শিক্ষণীয় আছে এই 90টা থেকে। পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি কি হিসাব? এটা বিভিন্ন কোশ্চেন যখন আপনারা সলভ করবেন বোর্ডে, তখন দেখবেন অসংখ্যবার এসেছে। এটা কন্ট্রা বা বিপরীত বা প্রতি সম্পত্তি হিসাব কতে বলা আছে, খতে বলা আছে প্রতি দায় হিসাব, গতে বলা আছে প্রতি ব্যয় হিসাব এবং ঘতে বলা আছে প্রতি আয় হিসাব। তো এটার ব্যাখ্যা আগে আমরা পড়ে নেই, তাহলে বুঝতে পারবো পুঞ্জীবিত অবচয় এবং অবচয় সঞ্চিতি কি হিসাব। ব্যাখ্যা: যদি কোনো সম্পত্তি হিসাবের হ্রাস প্রদর্শন করার জন্য সম্পত্তি হিসাবটির বিপরীতে অন্য একটি হিসাব প্রস্তুত করা হয়, তাকে কন্ট্রা বা বিপরীত বা প্রতি সম্পত্তি হিসাব বলে। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যদি একটা হিসাবকে হ্রাস করবে, এই হ্রাস করার জন্য অন্য একটি হিসাব খোলা হয়, তখন তাকে ওইটার বিপরীত হিসাব বলে। যেমন দেখেন সম্পত্তি, সম্পত্তি হিসাব। এখন যখন আমরা পুঞ্জীবিত অবচয় ধরি তখন বা অবচয় নির্ণয় করি তখন কি হয়, এই সম্পত্তির পরিমাণটা হ্রাস পায়।
তাহলে কি বলছে, যদি কোনো সম্পত্তি হিসেবে হ্রাস প্রদর্শনের জন্য, মানে এটা কমাই দিছে, কমানোর জন্য কোনো সম্পত্তি হিসাবটির বিপরীতে অন্য একটি হিসাব প্রস্তুত করা হয়, তখন তাকে কন্ট্রা বা বিপরীত বা প্রতি সম্পত্তি হিসাব বলে। তাই অবচয় অবশ্যই কি পুঞ্জীবিত অবচয়ে আমাদের সম্পত্তিকে হ্রাস করে দেয়, করে দেয়, এই জন্য এটাকে প্রতি বা বিপরীত বা কন্ট্রা সম্পত্তি হিসাব বলা হয়। আর কিছু প্রতি সম্পত্তির হলো পুঞ্জীবিত অবলোপন, অবলোপন সঞ্চিতি, পুঞ্জীবিত অবক্ষয় বা অবক্ষয় সঞ্চিতি, প্রাপ্যবিয়ের সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি বা সম্ভাব্য কুঋণ খরচ হিসেবে বরাদ্দ ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 33 নম্বরে যত প্রকারের বিপরীত সম্পত্তি আছে আর বিপরীত সম্পত্তি হিসাবগুলো আছে সেগুলো কিন্তু আমরা সব শিখেছি। অর্থাৎ এই নৈবিত্তিক থেকে আমরা বিপরীত সম্পত্তি প্রতি সম্পত্তি হিসাব যত প্রকার আছে সব কিন্তু এটার ব্যাখ্যাটা মুখস্থ করলে আমরা পারবো। এখন পরীক্ষায় আমি দিচ্ছি পুঞ্জীবিত অবচয়, কিন্তু পরীক্ষায় কিন্তু অন্যগুলো আসতে পারে, এই জন্য ব্যাখ্যাটা কিন্তু আপনাদের একদম মুখস্থ করতে হবে। এটা আমি বরাবর বলে থাকি, পূর্বেকার ভিডিওতে বলছি, এখানে বলি, এখানের একটি ব্যাখ্যা আপনাদের বাদ দেওয়া যাবে না এবং সম্পূর্ণ এটা মনে রাখতে হবে, এটা যেভাবে আপনি মনে রাখতে পারেন। 34 নম্বরে আমরা কোশ্চেন সলভ করব। আমি একটু মার্কআপ করে দিচ্ছি। এখানে দেখেন, ঋণপত্রের বাট্টা কি হিসাব, ঋণপত্রের বাট্টা কি হিসাব। আচ্ছা, এটাও ঠিক আগের মতোই হিসাবগুলো দেওয়া আছে, এখন আমরা বিস্তারিত দেখব। যদি কোনো দায় হিসেবে হ্রাস প্রদর্শন করার জন্য দায় হিসেবটির বিপরীতে অন্য একটি হিসাব প্রস্তুত করা হয়, তাকে কন্ট্রা বিপরীত বা প্রতি দায় হিসাব বলে। এর আগে আমরা কি শিখছিলাম, এর আগে শিখছিলাম প্রতি সম্পদ হিসাব, আর এখন শিখব প্রতি দায় হিসাব। অর্থাৎ আমি আগে বলছি এই শিটের 500টি যে আমি এমসিকিউ করছি, এটা প্রতিটা টপিক বেজে প্রতিটা টপিক আপনি ক্লিয়ারলিভাবে শিখতে পারবেন যদি 500টি এমসিকিউ আপনি মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন। তাহলে ঋণপত্রের বাট্টা, যেহেতু এর আগে পুঞ্জীবিত অবচয় সম্পত্তি হ্রাস করছে, আর ঋণপত্রের বাট্টা সেটা আবার ঋণপত্রকে আপনার হ্রাস করবে, সুতরাং এটা কি বিপরীত দায় হিসাব হবে। আচ্ছা, তাহলে তাকে কন্ট্রা বিপরীত দায় হিসাব হবে। আরও কিছু প্রতি দায় হিসাব হলো ঋণপত্র বা বন্ডের অবহার বা বাট্টা, প্রদাবিয়ের বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি ইত্যাদি। তাহলে এই যে আমি যতটুকু কাগজ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন, এতটুকু আপনাদের একদম মুখস্থ করে নিতে হবে। আর বিষয়টা একটু বুঝতেও হবে যে যেই হিসাবটা আপনার দায় হিসাবকে হ্রাস করবে সেটা প্রতি দায় হিসাব, আবার যে হিসাবটা আপনার সম্পত্তিকে হ্রাস করবে সেটা প্রতি সম্পত্তি হিসাব, ঠিক একইভাবে অন্যগুলো হবে। আচ্ছা, তাই এটা সঠিক উত্তর হচ্ছে কি খ, প্রতি দায় হিসাব। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে 35 নম্বর। 35 নম্বর বলেছে উত্তোলন কি হিসাব। আচ্ছা, তবে কন্ট্রা বিপরীতে ঠিক আগের অপশনগুলি রাখা হয়েছে এবং এখানে দেখেন, যদি কোনো মালিকানা সত্ত্ব হিসেবে হ্রাস প্রদর্শন করার জন্য মালিকানা সত্ত্ব হিসেবটির বিপরীতে অন্য একটি হিসাব প্রস্তুত করা হয়, তখন তাকে কন্ট্রা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলে। আরও কিছু মালিকানা সত্ত্ব হিসাব হলো উত্তোলন এক মালিকানা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, লভ্যাংশ এবং ট্রেজারি স্টক এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। তাই সঠিক উত্তর হবে গ, অর্থাৎ মালিকানা সত্ত্ব হিসাব, যেটা আমরা অলরেডি বুঝে ফেলেছি, আসলে পূর্বেরকার কোশ্চেনগুলো সলভ করে বুঝে ফেলেছি। ঠিক একইভাবে বিক্রয় বাট্টা বা বিক্রয় ফেরত হিসাব বা রেয়াত হলো বিপরীত আয় হিসাব। দেখেন এই বিষয়টি একটু খেয়াল করেন, এটা আমি বারবার রিপিট করতে চাইনি, এই জন্য এখানে বলে দিছি বাকি টাইপগুলো। তো সুতরাং এটাকে আপনাদের দেখতে হবে কালো অংশটুকু যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিক্রয় আমরা জানি এটা একটি আয় হিসাব। এখন বিক্রয় ফেরত তাহলে কি, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো হবে কি বিপরীত আয় হিসাব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে কারণ এগুলো দ্বারা বিক্রয় হ্রাস করা হয়। আবার ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, রেয়াত হলো প্রতি বিপরীত ব্যয় হিসাব। তাহলে দেখেন আবার ঠিক ক্রয় একটি ব্যয় হিসাব এবং ক্রয়কে হ্রাস করে ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, তাই এটা কি বিপরীত ব্যয় হিসাব, কারণ এইগুলো ব্যয়কে হ্রাস করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের টপিক যে সমস্ত প্রকার বিপরীত হিসাব শিখে ফেলেছি, সমস্ত প্রকার বিপরীত হিসাব, অর্থাৎ আয় বিপরীত আয় হিসাব, বিপরীত ব্যয় হিসাব, বিপরীত সম্পদ হিসাব, বিপরীত দায় হিসাব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা 31 থেকে 35 পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা 36 থেকে বাকিগুলো আলোচনা করব। ঠিক আছে?
তো সেই পর্যন্ত ভালো থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আর চ্যানেলটি আমি বলে রাখি, আপনাদের ইংরেজি এবং অ্যাকাউন্টিংয়ের উপরে প্রায় 580-র উপরে ভিডিও দেওয়া হয়েছে। সমস্ত ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে থাকেন আমাদের প্লেলিস্ট চেক করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টিং এবং ইংলিশের দুর্বলতা থাকবে না ইনশাআল্লাহ। তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বন্ধুদের সাথে শেয়ার করলে তো ভালো হয়, কি বলে? তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।